ওকে, আপনারা সবাই ভালো আছেন তো নাকি? হ্যাঁ, আজকে আমরা এখন যে বিষয়ে ক্লাস করব সে বিষয়টা হচ্ছে আমাদের ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম। ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম আমাদের কথা হচ্ছে ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদমে আমরা পরীক্ষা অলরেডি মিড টার্ম নিয়ে নিছি, তাই না? মিড টার্মে যে যতটুকু সিলেবাস ছিল ততটুকু আমাদের কভার হয়ে গেছে। এখন আমাদের ফাইনালের জন্য সিলেবাস করতে হবে। ফাইনালের সিলেবাস শেষ করতে গেলে আমাদের একটু হার্ডলি পড়াশোনা করতে হবে। আপনারা যারা ফিজিক্যালি ক্লাস করতেছেন আর যারা অনলাইনে ক্লাস করবেন, সবারই উদ্দেশ্যে শুধু এটুকুই বলতে চাই যে আপনারা অবশ্যই একটা সার্টিফিকেট, অ্যাডভান্স একটা সার্টিফিকেট নিতে যাচ্ছেন, যেটা নিবন্ধনের জন্য, তাই না? এখন নিবন্ধনটা সেটা কলেজ হতে পারে, হাই স্কুল হতে পারে। এখন হাই স্কুল বা কলেজে একজন টিচার, একজন গেজেটেড অফিসার হতে চাচ্ছেন, গেজেটেড না? তো একজন গেজেটেড অফিসার হতে গেলে আপনাকে অবশ্যই পড়াশোনার বাইরে কি সার্টিফিকেট দেওয়া যাবে? হ্যাঁ, যেহেতু পড়াশোনার বাইরে সার্টিফিকেটটা দেওয়া যাবে না, সেহেতু অবশ্যই পড়তে হবে। আমরা আমাদের মিড টার্ম অনুযায়ী যতটুকু মার্ক প্রদান করা ততটুকু করে দিছি। এখন ফাইনালের জন্য প্রিপারেশন নিতে হবে অনেক হার্ড হবে। আপনারা যারা ফিজিক্যালি আছেন তারা তো বেসিক্যালি অনেক কিছু শিখবেনই। যারা অনলাইনে ক্লাস করবেন, যারা অনলাইনে ক্লাস করতে যাচ্ছেন বা করবেন, ভিডিওটা দেখবেন, তারা অবশ্যই আমার যে পিডিএফটা আছে সেই পিডিএফগুলো একটু সুন্দরভাবে দেখবেন। এর পাশাপাশি আমি কিন্তু পিডিএফ ছাড়াও আপনাদের প্রশ্ন করে দেব। ওকে, তো আমাদের আজকে সিলেবাস অনুযায়ী আমরা আজকে পড়বো স্ট্যাক। দেখেন, স্ট্যাক সিলেবাস আছে না আপনাদের কাছে? এখন কথা হচ্ছে স্ট্যাক জিনিসটা কি? স্ট্যাক জিনিসটা কি? এটা হচ্ছে আমাদের ডাটা স্ট্রাকচারের অনেক একটা ইম্পর্টেন্ট একটা পার্ট, যেটাকে আমরা স্ট্যাক বলি। এই স্ট্যাক জিনিসটা কি? তাই আমরা একটু পিডিএফের দিকে লক্ষ্য করি। বলছে যে বিভিন্ন ধরনের ডাটা স্ট্রাকচারের মধ্যে বহুল ব্যবহৃত এবং বাস্তব ক্ষেত্রে প্রচলিত একটি ডাটা স্ট্রাকচার হলো স্ট্যাক। পূর্বে আলোচনা করা হয়েছে যে এটি বিশেষ ধরনের প্রক্রিয়া, ডাটা স্ট্রাক সংযোজন, ইনসার্ট, ডিলিট করা যায়, তাই না? আমরা জানি যে ডাটা স্ট্রাকচারে বিভিন্ন ধরনের অপারেশন আছে না? সেই অপারেশনের মধ্যে ইনসার্ট করা, ডিলিট করা, রিমুভ করা, সার্চ করা, শর্ট করা, আজ করছি না আমরা? হ্যাঁ, এই 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 যে এই যে এই যে ডাটা স্ট্রাকচারের এই যে ম্যানুয়াল যে নিয়মগুলো আছে, এই নিয়মগুলো কিন্তু আমরা এই স্ট্রাকচারে অ্যাপ্লাই করতে পারি। কিসে অ্যাপ্লাই করতে পারি? স্ট্রাকচারে অ্যাপ্লাই করতে পারি। এখন বলা হচ্ছে যে স্ট্যাকটা কোন ধরনের ডাটা স্ট্রাকচার, আপনারা বলতে পারেন? আপনাদের কিন্তু অলরেডি আমি বলছি ডাটা স্ট্রাকচার দুই ধরনের, একটা হচ্ছে লিনিয়ার, একটা নন লিনিয়ার। এই স্ট্যাক বা কিউ এটা কিন্তু হচ্ছে লিনিয়ার ডাটা স্ট্রাকচার, লিখছেন না পরীক্ষার খাতায়? এখন এই লিনিয়ার ডাটা স্ট্রাকচারের করতে হবে এর মাঝ থেকে নিচে কোনো আইটেম বা ডাটা সংযোগ বা বিয়োগ করাটা মোটেই সম্ভব নয়। এর মধ্যে যেটাকে আমরা করি ফার্স্ট ইন লাস্ট ইন ফার্স্ট আউট, যেটাকে আমরা বলি হচ্ছে লিফো। বলতেছি লিফো। এই স্ট্যাককে আমরা বলি লিফো, আর কিউকে বলি আমরা ফিফো, ফার্স্ট ইন ফার্স্ট আউট। এখন আপনারা একটু কষ্ট করে রিডিংটা একটু দেখেন, আমি বুঝাই দিচ্ছি। হ্যাঁ, বলছে যে লিফো ডাটা স্ট্রাকচার বলা হয়, উদাহরণস্বরূপ বলছে যে প্লেটের স্ট্যাক বা আকার স্তূপ মধ্যে যে স্ট্যাক এর একটি উপরে অন্যটি কি সাজানো প্রস্তুত, তোয়াল বা কাপড়ের স্ট্যাক নিচে যেমন। এখন কথা হচ্ছে আমি একটা উদাহরণে চলে আসি। কিসে চলে আসবো? উদাহরণে যদি যে একটু আমার দিকে লক্ষ্য করেন, আর যারা অনলাইনে আছেন তারা একটু পিডিএফটাতে লক্ষ্য করবেন। যে সাপোজ কথা স্ট্যাক, আমরা কোনো একটা অনুষ্ঠান বা বিয়ে বাড়িতে থালা পরিষ্কার করে রাখি না, বা ময়লা থালাটাকে টাইন করে রাখি না, গুছায় রাখি না? গুছায় রাখলে প্রথমে থালাটা কোথায় যায়? শেষে পড়ে না? যেটা প্রথমে রাখি সেটা শেষে পড়ে। যদি আমরা 100টা থালা রাখি তাহলে 1 নম্বর থালাটা শেষ অবস্থায় উঠে, 100 নম্বরে উঠে, তাই না? এটাই হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট, মানে যেটা আমরা শেষে রাখবো সেটা আমরা প্রথমে তুলব। এই প্রথমে রেখে শেষে তোলা এবং শেষে রেখে প্রথমে তোলাটাই হচ্ছে লাস্ট ইন
ফার্স্ট আউট, যেটাকে আমরা সংক্ষিপ্তভাবে বলবো লিফো। এই লিফো অবস্থায় এই লিফো প্রক্রিয়ায় কার্যক্রম হবে স্ট্যাক। এই লিফো প্রক্রিয়ায় কার্যক্রম হবে কোথায়? স্ট্যাকে। মানে কোনো ডাটা বা কোনো আইটেম যদি আমরা শেষেরটাকে প্রথমে উত্তোলন করি সেটাই হবে আমাদের স্ট্যাক। আমি কিন্তু অলরেডি আপনাদের স্ট্যাক এবং কিউ সম্পর্কে বলছিলাম যখন আমরা ডাটা স্ট্রাকচার পড়ছি। একটা বাস স্ট্যান্ডের উদাহরণ দিছি আর একটা থালার উদাহরণ দিছি। যারা প্রথমে দিয়ে ক্লাসে ছিলেন যে বাস স্ট্যান্ডটা হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, তার মানে এটা হচ্ছে কিউ। আর যেটা হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট সেটা হচ্ছে আমাদের স্ট্যাক। এই স্ট্যাকে আমাদের কি করা যায়? ইনসার্টও করা যায়, ডিলিটও করা যায়, মানে রিমুভও করা যায়, ইনসার্টও করা যায়। ঠিক আছে, এখন আপনারা একটু পিডিএফটার দিকে লক্ষ্য করেন। স্ট্যাকে আরও 3টা জিনিস আমাদের আলোচনা করব। আপনারা 2টা জিনিসের সাথে একটু পরিচিত আছেন মনে হয়, পুশ এবং পপ। দেখছেন না গ্লাস ডোরগুলোতে, অনেক বড় বড় শোরুম, শপিং মল এবং কি বড় বড় অফিসগুলোতে দরজা খোলা লাগে না, লেখা থাকে পুশ অ্যান্ড পপ। পুশ অ্যান্ড পপ। পুশ মানে কি? ধাক্কা দেওয়া। আর পপ মানে হচ্ছে কি দেওয়া? পপ মানে হচ্ছে টানা। মানে একটা হচ্ছে ঠেলুন আর টানুন। পুশ মানে কি করতে হবে? ঠেলুন। পুশ মানে ঠেলুন আর পপ মানে টানুন। মানে এক কথায় যেটাকে নিচে রাখবো সেটাকে আমরা রাখতেছি, আর যেটাকে উঠাই নিব সেটা কি করতেছি, মানে যেটা রাখতেছি সেটা হচ্ছে পুশ, আর যেটা উঠাই নিচ্ছি সেটা হচ্ছে পপ। পপ মানে হচ্ছে টানা বা ডিলিট করা, আলাদা করে ফেলা, রিমুভ করা। আর পুশ মানে হচ্ছে রাখা, যেটাকে আমরা বলি ইনসার্ট করা। বুঝতে পারছেন? তাহলে আমাদের কথা হচ্ছে পুশ এবং পপ। পুশ এবং পপ। এই পুশ এবং পপটা হয় কোন মাধ্যমে? লিফো মাধ্যমে। কি মাধ্যমে? লিফো মাধ্যমে। তাহলে লিফোটা কি? লাস্ট ইন ফার্স্ট আউট। মানে যেটাকে আমরা রাখবো সেটাকে হবে আমাদের কি করা? পুশ করা। যেটাকে আমরা উঠাই নেব সেটা হচ্ছে আমাদের পপ করা। বুঝতে পারছেন স্যার? বুঝতে পারছেন আপনারা? তাহলে আমরা আবার অতটুকু রিডিং পড়ার আমাদের কি দরকার আছে? মানে যেটাকে আমরা এক কথায় বলি যেটা অ্যাড করতেছি। আপনারা একটা থালার গাদিতে থালা রাখতেছেন না? অ্যাড করা মানে যোগ করতেছে। কিভাবে রাখতেছেন? একটার পর একটা রাখতেছেন, পুশ করে রাখতেছেন না? হ্যাঁ। আর যখন আমরা কি করব সেটাকে আলাদা করে বলবো, ডিলিট করে বলবো, সেটা কি করি? আমরা পপ করে ফেলি। বুঝতে পারছেন? বুঝছেন? এটুকুর মধ্যে কোনো সংশয় আছে? যদি এটুকুর মধ্যে কোনো সংশয় না থাকে তাহলে আমরা পুশ এবং পপ সম্পর্কে তো আর কোনো সমস্যা হওয়ার কথা না। এই পুশ এবং পপটা জানেন দুইটা কিন্তু আলাদা আলাদা অপারেশন। সেই অপারেশনটা কোথায় হয় জানেন? পুশ এবং পপ অপারেশনগুলো কোথায় হয়? স্ট্যাকে হয়। কোথায় হয়? স্ট্যাকে। কারণ আমরা স্ট্যাক নিয়েই আলোচনা করতেছি না? তাহলে যদি আমাদের প্রশ্নে আসে, সংক্ষিপ্ত অবস্থা আসে, পুশ মানে কি, পপ মানে কি, পুশ এবং পপ আমরা কিভাবে করতে পারি, পুশ এবং পপের মধ্যে পার্থক্য বা আলাদা আলাদা নিয়মকরণ আমরা লিখতে পারবো না, বলতে পারবো না। ওকে, এখন আমাদের পুশ অপারেশনটা কিভাবে কাজ করে একটু দেখি। যে স্ট্যাকে একটি উপাদান সংযুক্ত করার ক্ষেত্রে পুশিং, কিছুক্ষণ আগে আমি বললাম যেটা অ্যাড করা বা রাখা, তাই না? হ্যাঁ, যে সংক্ষেপে শুধু পুশ বলা হয় যে পুশ কর্মপদ্ধতিতে সম্পাদনের সময় প্রথমে অবশ্যই পরখ করে দেখতে হবে যে নতুন উপাদান যুক্ত হচ্ছে স্ট্যাকের সে খালি ঘর আছে কিনা। যদি থেকে খালি ঘর থাকে সেখানে কি ওভারফ্লো করা বলা হয়। যদি খালি ঘর থাকে, যদি খালি না থাকে সেটাকে ওভারফ্লো হবে, আর যদি খালি থাকে সেটা ওভারফ্লো হবে না। মানে সাপোজ কথা, আপনার 100টা ডেস্ক আছে, একটা ডেস্কের মধ্যে 100টা র্যাক আছে, মানে গ্যাপ আছে। আপনি নিচ থেকে একটার পর একটা রাখতেছেন, কিন্তু আপনার 98 নম্বর প্লেটটা পাচ্ছেন না। 98 ঘরটা কি হচ্ছেন না? পাচ্ছেন কি? মানে ওই ঘরের প্লেটটা পাচ্ছেন না, তাহলে ওই ঘরে রাখতে পারবেন? আপনাকে তো 100টা প্লেট দেওয়া হয়েছে, 100টা প্লেটের মধ্যে একটা প্লেট আপনি হারাই ফেলছেন। 100টা ঘর আছে, সেই 100টা ঘরেই আপনাকে প্লেট দিয়ে পরিপূর্ণ করতে হবে, তাই না? তার মানে 98 ঘরটাতে আপনার প্লেটটা রাখার কোনো অপশন নাই। তার মানে ওই ঘরটা গ্যাপ আছে না?
গ্যাপ আছে না? তাহলে ওই ঘরটা কি আমার ওভারফ্লো অবস্থা থাকতেছে না? ওভারফ্লো অবস্থা গ্যাপ থাকতেছে না? তাহলে ওই ঘরটা ওভারফ্লো মানে কি, ওটা বাদ দিয়ে দিচ্ছি, তাই না? এখন ওই ঘরটাকে যদি আমরা রাখতে চাই তাহলে আমাদের সব থেকে টপ লেভেলের ঘরটা কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে। এই টপ লেভেলের ফাঁকা, এই ফাঁকাটাকেই হচ্ছে আমাদের ওভারফ্লো। মানে যতটা ফ্লো অফ করা যাবে, বুঝতে পারছেন? মানে যদি খালি ঘর না থাকে, যদি খালি ঘর, শোনেন কমলচন্দ্র স্যার, একটু একটু দেখেন, ওভারফ্লো মানে যতটুকু থাকা দরকার তার থেকে যদি বেশি হয় তাহলে সেটা হবে ওভারফ্লো। তাহলে এক কথায় শেষ, আমাদের 100টা আছে, 100টাই আমরা করে দিলাম। যদি একটা কম হয় তাহলে সেটাতে কি হবে, ওভারফ্লো হবে না, ইকুয়াল থাকতেছে। আর যদি আমাদের 101 নম্বর প্লেটটা থাকে তাহলে সেটা বেশি হয়ে যাচ্ছে না? এই বেশি থাকাটাকেই আমরা, সরি এতক্ষণ থেকে আমি একটু মনে হয় ভুল ইনফরমেশন দিয়ে ফেলছিলাম, যে যে 101টা 1 নম্বর প্লেটটা যে বেশি থাকতেছে সেটা বেশিটাই হয়ে যাচ্ছে ওভারফ্লো। মানে খালি ঘর না থাকা সত্ত্বেও একটা এক্সট্রা কোনো ডাটা, কোনো আইটেম থাকাটা, সেটাই হচ্ছে ওভারফ্লো। বুঝতে পারছেন? এবার বুঝতে পারছেন তো? ওকে, তাহলে এখন আমাদের স্ট্যাকে কিভাবে ডাটা সংযোজন করতে হবে, কিভাবে বিয়োজন করতে হবে, মানে এক কথায় অ্যাড করা এবং কি করে রিমুভ করা। আন্ডারফ্লো আছে? ওকে ওকে ওকে, 1 মিনিট। পুশ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওভারফ্লো, আন্ডারফ্লো। পুশ অপারেশনে ওভারফ্লো আর পপ অপারেশনে আন্ডারফ্লো হয়। পুশ অপারেশনে ওভারফ্লো, ধন্যবাদ, একটা সুন্দর জিনিস দেখছেন। এখন কথা হচ্ছে পুশ মানে কি, রাখা। মানে যদি আমরা রাখি, রাখার ক্ষেত্রে আমাদের কোনো একটা আইটেম বেশি হয়ে গেছে, কি হয়ে গেছে, একটা আইটেম বেশি হয়ে গেছে, ওই বেশি আইটেমটা কি হয়ে যাবে, আমাদের ওভারফ্লো হয়ে যাবে। কি হয়ে যাবে, ওভারফ্লো হয়ে যাবে। আবার বলছে স্ট্যাক হতে একটি উপাদান কি বিমুক্তকরণ পদ্ধতিতে যদি আমরা পপিং করি বা পপ অপারেশন চালাই, সংক্ষেপে এক কথায় বলা হয় পপ। পপ কর্মপদ্ধতির সময় যদি অবশ্যই পরখ করে দেখতে হবে যে মুছে ফেলা, তাই না? পপ মানে মুছে ফেলা। এখন উক্ত স্থানটা আছে কি না, এর মধ্যে স্ট্যাক আছে কি না, যদি না থাকে তাহলে সেটা কি হয়ে যাবে, আন্ডারফ্লো হবে। মানে এক কথায় ওই যে বললাম প্রথমে যে কথাটা এখন বলছি, গ্যাপ, যে বলছি গ্যাপ মানে নাই, নাই যেটা, তাহলে ওটা কি, ওটাকে বাদ দিয়ে নিচের টাকা করতে হচ্ছে না? মানে বেশি হয়ে গেলে সেটা ওভার হয়ে যাচ্ছে, আর যদি সেটা কম হয়ে যায় তাহলে ওটাকে ব্যতিরিক্ত অন্য একটা আইটেমকে ধরতে হচ্ছে না আমাকে, হচ্ছে কি না? এই অন্য একটা আইটেমকে ধরাটাকে আমরা কি বলি, আন্ডারফ্লো বলতে পারি না? মানে কম থাকা, এক কথায় কম থাকা। বেশি টাকাটা হচ্ছে ওভারফ্লো আর কম থাকাটা হচ্ছে আন্ডারফ্লো। বুঝতে পারছেন স্যার? কোনো কনফিউশন আছে? কীরকম? হ্যাঁ, স্ট্যাক বলতে আমরা তো ওই যে পুরো গাদিটাকে বোঝাই, সেই গাদিটার মধ্যে যদি একটা কম থাকে, সেই গাদিটার মধ্যে যদি একটা কম থাকে, তার মানে আমাদের যত প্রকার, যতটা আইটেম আছে, কতটা, আমাদের 100টা আইটেম আছে, একটা আইটেম শর্ট, হ্যাঁ, তাহলে ওই আইটেমটা তো আমাদের শর্ট পড়ে গেল, তাই না? আমার কথা হচ্ছে আমাকে এখানে কমলচন্দ্র বর্মনকে দরকার, আমার স্টুডেন্ট লিস্টে কমলচন্দ্র বর্মন আছে, কিন্তু রায়, আচ্ছা কমলচন্দ্র রায়, এখন কমলচন্দ্র রায়কে আমি আমার স্টুডেন্ট লিস্টে থাকা সত্ত্বেও আমি যখন ডাটাটাকে মুছে ফেলতে যাচ্ছি তখন তাকে খুঁজে পাচ্ছি না, তখন তাকে খুঁজে পাচ্ছি না, তখন সেটা আমার কি হয়ে যাবে, তখন হয়ে যাবে, কি হয়ে যাবে, সেটা ওভারটেকিং হয়ে যাচ্ছে না আমার, সেটাকে সেটাকে আমাদের বাদ দিতে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু অলরেডি সে আমাদের এখানে নাই, সেটা আন্ডারফ্লো হয়ে যাবে। বুঝতে পারছেন? আর যদি কমলচন্দ্র রায় যদি ডাবল থাকে সেটা হয়ে যাবে ওভারফ্লো। বুঝতে পারছেন? তাহলে আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন, পুশ অপারেশনে কি হয়, ওভারফ্লো হয়, আর পপ অপারেশনে আন্ডারফ্লো। ওকে, এখন আমাদের স্ট্যাকে ডাটা সংযোজন এবং বিয়োজন। আমরা জানি সংযোজন মানে হচ্ছে ইনসার্ট করা বা অ্যাড করা, সংযোজন মানে ইনসার্ট করা বা অ্যাড করা। আমাদের 100টা ডাটা আছে, সেই 100টা ডাটার মধ্যে আমাদের নতুন আরেকটা ডাটা, একটা আইটেম আমাদেরকে কি করতে হবে, ওইখানে রাখতে হবে। তার মানে সেটাকে আমরা কি করব, সংযোজন করব বা অ্যাড করব বা ইনসার্ট
করব। আর যদি আমাদের 100টা ডাটার মধ্যে একটা গার্বেজ ডাটা মানে হচ্ছে কি অগোছানো ডাটা মানে অবাঞ্ছনীয় ডাটা থাকে, অবাঞ্ছনীয় আইটেম থাকে, সেটাকে আমরা ওই যে আপনারা পড়ছেন বাগ বা ইরোর, তাই না? বাগ বা ইরোর কখন আসে? যখন আমাদের গার্বেজ ভ্যালু আসে, গার্বেজ ডাটা আসে। তাহলে এইরকম ডাটাকে আমাদের কি করতে হবে? ওখানে রাখা যাবে? সেটাকে আমাদের মুছে ফেলতে হবে না? সেই মুছে ফেলাটাকে বলা হচ্ছে কি হচ্ছে ডিলিট করা, রিমুভ করা বা বিয়োজন করা। বুঝতে পারছেন? তাহলে আমাদের স্ট্যাকে কিভাবে যোগ করতে হবে, কিভাবে বিয়োজন করতে হবে, এখন সেটার উদাহরণ আমরা দেখব। ওকে, এখন দেখি, এই দেখেন এখানে একটা উদাহরণে চলে আসেন। ওকে, এই যে আইটেমটা দেখেন, এখানে আমাদের আইটেম আছে কয়টা? 10টা আইটেম আছে, 10টা। এখন 10টা আইটেমের মধ্যে আমাদের রো বা কলাম আমরা জানি এটা একটা অ্যারে না? এটা একটা অ্যারে না? ওয়ান ডাইমেনশনাল অ্যারে না? এই অ্যারের মধ্যে আমাদের কয়টা রো আছে? কলাম আছে একটা কলাম, 10টা রো। এখন এই 10টা রোর মধ্যে আমাদের আইটেম আছে কয়টা? আইটেম আছে 3টা। আইটেম 3টা আছে না? কিন্তু আমরা অবশ্যই এই 10টা রোতে মানে 10টা রোতে আমাদের কাউন্ট হবে অ্যারেতে জিরো থেকে কাউন্ট হয় না অ্যারে, কিন্তু আমরা এখানে 0 থেকে কাউন্ট করলে 9টা, কিন্তু 0 সহ ধরলে আমাদের 10টা, কিন্তু আমরা আইটেম ইনিশিয়ালাইজ কাউন্ট করছি 10 পর্যন্ত করছি না? এখন দেখেন এই 10 পর্যন্ত, এই যে 10টা আমাদের আইটেমের মধ্যে আমাদের ডাটা টেবিলে ডাটা আছে বা আইটেম আছে 3টা। তাহলে একটা আমাদের ম্যাক্স, একটা হচ্ছে মিন, তাই না? একটা ম্যাক্স একটা মিন আছে না? হ্যাঁ, তাহলে আমাদের এখানে ম্যাক্সিমাম স্ট্যাক কয়টা? সর্বোচ্চ 10টা। সর্বোচ্চ 10টা ঘর আছে, কিন্তু আমাদের টপ আইটেম আছে 3টা। এখন আমাদের গ্যাপ আছে কয়টা? এখনো 7টা গ্যাপ আছে না? আমরা কিন্তু এখানে 7টা আইটেম ইনসার্ট করতে পারবো। 7টা আইটেম ইনসার্ট করতে পারবো না? কিন্তু এখন 7টা আইটেম ইনসার্ট করতে গেলে আমাদের কি করতে হবে? সেটাকে সার্চ করতে হবে আমাদের কত নম্বর আইটেমে আমাদের গ্যাপ আছে, তাই না? আমরা তো সরাসরি 1 নম্বর আইটেমে ঢুকাই দিতে পারি না। এখন দরকার হচ্ছে নুরুজ্জামান, আমি নুরুজ্জামানকে ইনসার্ট করব মানে যোগ করব, আমি কবিরকে অ্যাড করব বা যোগ করব, তাহলে আমরা সরাসরি কি 1 নম্বর আইটেমের সাথে যোগ করতে পারবো? কারণ আমাদের অলরেডি আমাদের টপ হচ্ছে কি জেভা টপ আছে না? টপ পর্যন্ত 3 নম্বর, তাহলে টপ নম্বর আইটেম কত? আমাদের 3। তার আমাদের এখন ইনিশিয়ালাইজ আইটেম হচ্ছে 4 নম্বরটা হচ্ছে তখন অ্যাড, ইনিশিয়ালাইজ আইটেম 4। সার্চিং করে দেখলো আমাদের ইনিশিয়ালাইজ আইটেম 4, তাহলে 4 নম্বর আইটেমে একটা ডাটা আমাদেরকে ইনসার্ট করতে পারবো। তাহলে আমাদের নামটা ইনসার্ট হচ্ছে কত নম্বরে? 4 নম্বরে। এইভাবে আমাদের ইনসার্ট করতে হবে। এখন যদি আমরা কি করতে হয়? ডিলিট করতে যাই, কি করতে যাই? ডিলিট করতে যাই, তাহলে সেম অনুযায়ী সার্চ করবে কত নম্বর আইটেমটাকে আমরা ডিলিট করতেছি, কোন নামে মিলতেছে, তাই না? এখন আমাদের অ্যাডিং এবং ডিলিটিং এর ক্ষেত্রে একটা অ্যালগোরিদম আছে। দেখেন এখানে বলছে, একটু রিডিং পড়ে নেই, যে চিত্র অনুযায়ী আমাদের টপ হচ্ছে 3, কারণ স্ট্যাকে মোট 3টি ডাটা সংরক্ষিত আছে, কিন্তু আবার ম্যাক্স স্ট্যাক মানে সর্বোচ্চ স্ট্যাকের ঘর আছে কয়টা? 10টা। তার মানে আমরা 10টি ডাটা সংরক্ষণ করতে পারবো, আমি যা বললাম ঠিক আছে? এখন বলছে যে এই যে এখন আমাদের টপ লেভেল হচ্ছে 0, এখন টপ লেভেল যদি 0 হয় তাহলে টপ ইকুয়াল নাল হওয়া সত্ত্বেও, নাল হবে না? নাল মানে কি? শূন্য, ফাঁকা। তার মানে এখন ফাঁকা ঘর হচ্ছে কোথায়? 4 নম্বর আইটেমের মধ্যে ফাঁকা ঘর, তাই না? টপ লেভেল 3, টপের উপরে আমাদের টপ হতে হইতো 1 0, যদি আমাদের কোনো ডাটাই না থাকতো, তাহলে এখন টপ হচ্ছে আমাদের কত? 1, 0 থেকে হচ্ছে না, তাহলে 4 নম্বর আইটেমটা টপ হচ্ছে, ঠিক আছে? তাহলে এখন আমরা ডাটা ইনসার্ট করতে গেলে ওইভাবে করতে হবে, সংযোজন করতে গেলে, বুঝতে পারছেন? ওকে, এখন আমাদের বলছে দেখেন এই সেম কথাটাই, তাহলে ডাটা হচ্ছে আমাদের যেখানে খালি ঘর আছে সেখানে আমাদের নতুন ডাটা কি করতে হবে? যোগ করতে হবে। আবার বলছে যে টপ ইকুয়াল ম্যাগ স্ট্যাক হয়, তাহলে বুঝতে হবে যে স্ট্যাকে নতুন কোনো ডাটা সংরক্ষণের কোনো স্থান নেই, মানে যদি আমাদের সর্বোচ্চ দ্বারা পূরণ হয়ে গেছে তাহলে আমাদের নতুন কোনো ডাটা পূরণ করতে পারবো? আমরা 10-এর পর তো 11 হবে না, 11 হলে তো সেটা ওভারফ্লো হয়ে যাচ্ছে, ওভারফ্লো হলেই তো সমস্যা, ওভারফ্লো হলেও সমস্যা, আন্ডারফ্লো হইলেও সমস্যা, তখন আমাদের গার্বেজ দেখাবে, বাগ দেখাবে, তখন আমাদের ওই অ্যালগোরিদমটা চলবে না।
বুঝতে পারছেন তো? সেই ত্রুটিটাই হচ্ছে, না হওয়া যাবে ওভারফ্লো, না হওয়া যাবে আন্ডারফ্লো। ওকে, এই যে দেখেন, এটা একটু পড়ে পড়ে নেই যে এক্সট্রাকে আইটেম সংযোজক, যে এক্সট্রাকে নতুন কোনো আইটেম সংযোজক করার পূর্বে এক্সট্রাকে আইটেম করার মতামত কোনো স্থান আছে কিনা, যেটা বললাম যে টপ পজিশনে যখন টপ ইকুয়াল টু ম্যাক্স ডাটা হয় তাহলে সেখানে পরিপূর্ণ হবে, তাহলে কোনো আইটেম অ্যাড করা যাবে না। যদি আইটেমে গ্যাপ থাকে তাহলে যেমন এখন দেখেন টপ হচ্ছে তাহেরা, তাহেরা টপ না? হ্যাঁ, এখন বলছে তাহেরা টপ, আমার হচ্ছে কি ম্যাক্স স্ট্রাইক হচ্ছে 2টা ঘর ফাঁকা আছে না? হ্যাঁ, তাহলে কিন্তু এখন আমরা আইটেম যোগ করতে পারবো। তাহলে এখানে আমরা অ্যালগোরিদমটা একটু দেখি। অ্যালগোরিদম অলরেডি কিন্তু আমি একের দিনে ক্লাসে বোঝাইছি, আবার অ্যালগোরিদমটা বোঝাচ্ছি, একটু দেখেন। যে স্টেপে প্রথম অবস্থায় আমাদের স্ট্রাকটাকে কি করতে হবে? ইনিশিয়ালাইজ করতে হবে, ধরতে হবে না? সেটা ধরবো আমরা কি, প্রথম আমাদের স্ট্রাকটাকে পুশ অবস্থায় আমাদের কি করতে হবে? রাখা মানে পুশ করা, তাই না? তাহলে পুশ আইটেমে আমাদের স্ট্রাক ধরতে হবে, তার মানে হচ্ছে আইটেম থাকতে হবে, তারপর কি হচ্ছে ম্যাগ স্ট্রাক থাকা লাগবে। ম্যাগ স্ট্রাক থাকা লাগবে না, ম্যাক্সিমাম স্ট্রাক থাকা লাগবে, যে ম্যাক্সিমাম স্ট্রাক থাকা লাগবে। তারপর স্ট্রাক কটা, স্ট্রাকের একটা নির্দিষ্ট মান আছে সেটা থাকা লাগবে। আবার কি হচ্ছে, নির্দিষ্ট আইটেমও থাকা লাগবে। যদি আপনার আইটেম না থাকে তাহলে তো ওটা শূন্য, সব ঘরে ফাঁকা। এখন বলছে তাহলে সেটাকে ওই একটা আইটেমকে আমাদের কী করতে হবে, কি অনুযায়ী? প্রসিডিউর অনুসারে রাখতে হবে। যে কোনো জিনিসের তো একটা প্রসিডিউর, একটা নিয়ম আছে, নিয়মের বাইরে আমরা রাখতে পারবো না। সেই প্রসিডিউর অনুসারে, সেই নিয়ম অনুসারে আমাদের আইটেমটাকে কী করতে হবে? পুশ করতে হবে। এখন বলছে যে স্ট্রাক কি পরিপূর্ণ? সার্চ, আপনি প্রশ্ন করেন, আপনি যে স্ট্রাকটা রাখছেন সেই স্ট্রাক কি আদৌ পরিপূর্ণ? হ্যাঁ, অ্যালগোরিদম, প্রথম অ্যালগোরিদম আপনাকে স্ট্রাক একটা দিয়ে দিছি, সেই স্ট্রাকটাকে প্রথম ইনিশিয়ালাইজ টার্গেট করতে হবে, সেটা কি পরিপূর্ণ? যদি পরিপূর্ণ না থাকে তাহলে আমাদের নিচের স্টেপে যাবো। বলছে যে যদি টপ স্টপ মানে টপ ইকুয়াল টু ম্যাচ স্ট্রাক হয় তাহলে সেটা হবে কি? ওভারফ্লো, এবং সেটা রিটার্ন করে দিবে যে এখানে আমাদের রাখা সম্ভব না। রিটার্ন করে দিয়ে সাথে সাথে রিটার্ন হয়ে যাবে, 4 নম্বর স্টেপে চলে যাবে, প্রোগ্রাম বের করে দিবে। যদি টপ স্টপ টপ স্ট্যাক, টপ স্ট্যাকে ঘর বা ম্যাগ স্ট্যাকে ইকুয়াল যদি 1 হয়, মানে একটা ঘর ফাঁকা থাকে, দ্বিতীয় স্টেপে বলছে যে টপ ইকুয়াল টপ প্লাস 1 নির্ধারিত হবে, মানে একটা ঘর ম্যাগ স্ট্যাক ইকুয়াল একটা লেভেল ফাঁকা আছে, তার মানে একটা আইটেম আমার যোগ করা যাবে। তাহলে এই যে আমাদের দ্বিতীয় স্টেপে সেটা চলে যাবে এবং টপের মান 1 বৃদ্ধি পেয়ে ওই জায়গায় আইটেমটা যুক্ত হয়ে আমাদের কি হবে? স্ট্রাক বলছে, দেখেন স্ট্রাক সেটা কি টপে গেল না? স্ট্রাকের যে গ্যাপটা আছে, এই যে গ্যাপটা আছে সেই গ্যাপটা কি গেল? টপে গেল না? ঘর যে ফাঁকা গ্যাপটা, সেই গ্যাপটা টপে গেল না? তখন সেকালে একটা আমরা আইটেম রাখবো, ইকুয়াল নির্ধারিত আইটেম। আপনি বুঝতেছেন? বুঝতেছেন নুরুজ্জামান স্যার, বুঝতেছেন? তাহলে এই যে আইটেমটা রাখলাম, তাহলে আইটেমটা রাখলে সেটা আমাদের নতুন একটা নির্ধারিত আইটেম হইলো। ওই আইটেমটা থেকে আমরা যে আইটেমটা ইনসার্ট করলাম, আইটেম আমাদের ইনসার্ট হয়ে গেল এবং সেটা থেকে রিটার্ন করে আমাদের স্টেপ শেষ হয়ে গেল। এটা একটা অ্যালগোরিদম। এই অ্যালগোরিদম বোঝার কোনো সমস্যা আছে? তাহলে যেহেতু সমস্যা নাই, তাহলে আমরা ওই সেম জিনিসটা এখানে সংযোজনের ক্ষেত্রে আসছে, বিয়োজনের ক্ষেত্রে জাস্ট এই মানটার ক্ষেত্রে কিংবা ইনিশিয়াল স্টপের ক্ষেত্রে এটা মাইনাস হয়ে যাবে। কী হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। বুঝতে পারছেন? তাহলে সংযোজন এবং বিয়োজন নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকার কথা না। তাহলে একটা উদাহরণ দেখি, একটা উদাহরণ দেখি কি বলছে, যে স্ট্যাকে 6টি ডাটা থাকে, প্রত্যেক ডাটার পরে স্ট্যাকে একটা করে টপ ম্যাক্স। যখন বলছে যে আবুল, নিশাত, রিঙ্কি, তানিয়া, তাহেরা এবং কি আফাফ, তাই না? হ্যাঁ, এই যে আফাফ। এখন আমরা অলরেডি আমাদের আবুল কোথায় ঢুকবে? প্রথম স্ট্যাকে ঢুকবে, টপের প্রথম গ্যাপ আছে, তারপরে একটার পর একটা দেখেন টপের পর টপ প্লাস 1 একটার পর একটা বৃদ্ধি পাচ্ছে না? তখন টপ হয়ে যাবে দ্বিতীয় নম্বর ঘর, ম্যাগ স্ট্রাক হয়ে যাবে কয়টা? 6, কিন্তু ঠিকই থাকবে। ম্যাগ স্ট্রাক কি শেষ হচ্ছে? আমাদের অলরেডি 6টা আইটেম কিন্তু দেওয়া আছে, আমরা কিন্তু 7 নম্বর আইটেম করতে পারবো না। তাহলে আপনাদের যদি এরকম কোনো কিছু থাকে এই ডাটা পুশের ক্ষেত্রে দেখেন, আস্তে আস্তে আসেন, আপনারা দেখেন তো কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা। বোঝা যাচ্ছে? হ্যাঁ, জুম করব? ওকে।
না, বোঝা যায়? হ্যাঁ, দেখেন একটা করে আইটেম যাচ্ছে, একটা করে টপ লেভেল আপ হচ্ছে, একটা করে আইটেম যাচ্ছে, একটা করে টপ লেভেল হচ্ছে, যেটা তার টপ লেভেল সেটা পরের ডাটা সেটা ইনিশিয়ালাইজ লেভেল হচ্ছে টপ ভ্যালু। তার মানে যদি এই ডাটাগুলো টপ ভ্যালু ওটা হয়, তাহলে নতুন ডাটা যেটাকে আমরা সংযোজন করব সেটার ইনিশিয়ালাইজ ভ্যালু মানে শুরুর ভ্যালুটা হবে সেটা। ঠিক আছে, টপ প্লাস ওয়ান বৃদ্ধি পেতেই থাকতেছে। দেখছেন শেষে আমাদের গ্যাপ হয়ে গেল, যখন আমাদের ডাটা হয়ে গেল তখন দেখেন যে শেষে আমাদের 6টা হয়ে গেল। এটাই হচ্ছে আমাদের পুশিং সিস্টেম, ডাটা সংযোজন করা যায়। তাহলে ডাটা রিমুভ করার ক্ষেত্রে আমরা আবার শেষ থেকে ডাটা রিমুভ করব, ডাটা রিমুভ শেষ থেকে করতে পারবো, তখন হচ্ছে মাইনাস টপ মাইনাস ওয়ান, টপ মাইনাস ওয়ান। সংযোজনটা পারলে বিয়োজনটা সহজ, বুঝতে পারবেন? আমি কিন্তু মিড টার্মের কোশ্চেনে এত পরিমাণে সোজা করছি, অত সোজা কিন্তু ফাইনালে কোশ্চেন হবে না। এই যে এখন দেখেন, এখন কিন্তু আসতেছে হার্ডিং সিস্টেম, এইরকমভাবেই কোশ্চেন হবে, এরকমভাবে উদাহরণ দেবে আপনাদের। আপনারা আগে পিডিএফ পড়েন, পিডিএফ যদি বোঝেন, আমার লেকচার যদি বোঝেন, আমি যে কোশ্চেনগুলো বানাবো সেগুলো আপনাদের সহজ হয়ে যাবে, তাই না? এই পিডিএফ থেকেই তো কোশ্চেন হবে, তো এর বাইরে কি করছেন? বোর্ডের হিসাব না, বোর্ডে পড়তে হবে তো, ওই ওই কয় মার্কই ঝামেলা যেন না হয়। আমি চাই আমার যারা স্টুডেন্ট আইসিটি ব্যাচে আমার সাবজেক্টে অন্তত হলে টপার করে, প্লাস পান, এ প্লাস পান। আর আমি যেভাবে পড়াচ্ছি এর মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে আমাকে বলবেন, আমরা তো সংশোধন, মানুষ, হিউম্যান, ম্যান ইজ মর্টাল, তাই না? এখানে ম্যান ইজ মর্টাল মানে মানুষ মরণশীল না, মানুষ, তাই না? মানুষ মাত্র ভুল করে, তাই না? মানুষ ভুল করতেই পারে, স্বাভাবিক বিষয়, তবে এই ভুল সংশোধন আমাদের করতে হবে। আচ্ছা, ওকে, এখন আমাদের ডাটা সংযোজন এবং বিয়োজন করতে পারবো তো, তাই না? আমাদের অলরেডি কিন্তু 2টা লেকচার শেষ হয়ে গেছে, আমি আজকে 3টে লেকচার দেবো, এক লেকচারে 3টে লেকচারের কাজ হবে। অলরেডি 2টা লেকচার শেষ হয়ে গেছে। এই এখন পর্যন্ত আপনাদের ডাটা সংযোজন এবং বিয়োজন নিয়ে কোনো যদি সমস্যা না থাকে তাহলে আমরা এখন পলিশ নোটেশনে চলে যাব। ইনফিক্স, পোস্টফিক্স আর প্রিফিক্স পড়ছেন না? অপারেশন পড়ছেন না? ইনফিক্স, পোস্টফিক্স আর প্রিফিক্স সায়েন্সে আপনারা যারা ছিলেন, যদি কেউ সায়েন্সে থাকেন তাহলে বলতে পারবেন। এটা একটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, এখান থেকে প্রশ্ন আসতে পারে। কারণ তো এটাই। আরো নিচে যাবো এগুলা, হ্যাঁ হ্যাঁ, এটা আগে এইটা পড়বো, তারপর ওটাতে যাব। নোটেশন, তার আগে দেখি আগে এটা নাকি নোটেশন, না আগে এটাই পড়তে হবে। ওকে, শোনেন, আগে আমরা এইটা পড়বো, এইটা ইনফিক্স, পোস্টফিক্স আর হচ্ছে প্রিফিক্স, এগুলাতে কিন্তু বোর্ডে যাইতে হবে। প্রিফিক্স আমি একটু বোর্ডে যাই, হ্যাঁ, কারণ এটাতে মাস্ট বোর্ডে যাইতে হবে। বোর্ডটা তো একটু ইয়া হয়ে গেছে। 3টা আইটেম না, 3টা আইটেম না, ইনফিক্স, পোস্টফিক্স, তাই তো, প্রিফিক্স, যে কোনো অ্যালগোরিদম এই 3টার উপরে প্রি, এই 3টা আইটেমের উপর ভিত্তি করে কিন্তু অ্যালগোরিদমগুলো হয়। ঠিক আছে, এখন ইন, আমি উদাহরণগুলো বোঝাচ্ছি, আগে আমরা দেখি যে ইন মানে কি। ইন মানে
মাঝে, মাঝে, তাই না? হ্যাঁ, মাঝে, এক কথায় মধ্যে প্রবেশ করানো। আমরা সহজ বাংলা হিসাব এটার হিসাবে পড়ে যাই। পোস্ট মানে কি? পোস্ট বলেন, পোস্ট করা মানে কি? করেন একটু থিম দেন আপনি। পোস্ট মানে বলেন না, বলেন, আমি শুনতেছি, বলেন। এখানে হচ্ছে এই তিনটা সহজ হিসাব। ইন মানে হচ্ছে মিডিলে ফিক্স, মধ্যে ফিক্স। পোস্ট মানে পরে, আর প্রি মানে পূর্বে। প্রি মানে পূর্বে, পোস্ট মানে পরে, প্রি মানে পূর্বে, ইন মানে হচ্ছে মাঝে। এখন কথা হচ্ছে আমাদের একটা একটা জিনিস মাথায় রাখেন, আমরা যদি কোনো কাজ করি, আমরা যদি কোনো প্রোগ্রাম, এটা আমরা কিন্তু কাজ করতেছি প্রোগ্রামিংয়ের ভাষায়। কিসের ভাষায়? প্রোগ্রামিংয়ের ভাষায়, তাই না? প্রোগ্রামিংয়ের ভাষায় চলক, ভেরিয়েবল, তারপর হচ্ছে ভ্যালু, এগুলোকে বলা হয় অপারেটর। এগুলোকে বলা হয় অপারেটর। আর এইগুলোর মধ্যে গাণিতিক যে সমাধানগুলো করি আমরা, এক কথা হচ্ছে যেটাকে আমরা সংযোজন, বিয়োজন, তার মাল্টিপ্লিকেশন, তারপর হচ্ছে ডিভিশন, তাই না? এগুলোকে বলা হয় অপারেন্ট। এগুলোকে বলা হয় অপারেন্ট, মানে দুইটা অপারেটরকে নিয়ে যারা কাজ করে তাদেরকে বলা হয় অপারেন্ট। মানে সহজ হিসাব, অপারেন্ট মানে অপারেটর হচ্ছে এবিসিডি হতে পারে, 1 2 3 হতে পারে, তাই না? যে কোনো সংখ্যা পদ্ধতি হতে পারে। আর দুইটাকে মিলন অবস্থায় মানে মিলিত করে সেটাকে বলা হয় অপারেন্ট। এখন এই অপারেন্ট, আমাদের অপারেন্টগুলো কি কি হতে পারে এবং অপারেটরগুলো কি কি হতে পারে সেগুলো সম্পর্কে তো আমাদের জানতে হবে, তাই না? হ্যাঁ, সেগুলো সম্পর্কে জানতে হবে না? সেই বিষয়গুলো আমরা কিন্তু একটু 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 লক্ষ্য রাখেন, কারণ অনেকেই আপনারা আর্টসের স্টুডেন্ট, অনেকেই এগুলো আপনাদের সবারই কিন্তু নতুন, নতুন না? খুবই হার্ড বিষয়, কিন্তু মাথায় রাখবেন। এখন কথা হচ্ছে আমাদের অপারেটর এবং অপারেন্ট, অপারেটর এবং অপারেন্টগুলো কি। আমি একটা সহজ উদাহরণ দিই। একজন মেয়ে, একটা ছেলে, যখন দুজনে একটা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, একটা কি হয়, দুজনে সংযুক্ত অবস্থায় থাকে না, সম্পর্কে, একটা সম্পর্কের সৃষ্টি হয়, মানে দুইটাই কি হয়ে যায়, এক হয়ে যায়। এই এক হওয়ার পিছনে একজন কারণ থাকে, কি ঘটক, একটা চলক থাকে না, একটা মাধ্যম থাকে না। এই মাধ্যমটা হচ্ছে অপারেন্ট। যে কোনো জিনিসকে এক মানে এক জায়গায় একত্রিত করাটা হচ্ছে অপারেন্ট, এবং দুইটা আলাদা আলাদা বস্তু হচ্ছে অপারেটর। দুইটা আলাদা আলাদা বস্তু হচ্ছে অপারেটর। তার মানে ইনফিক্স, তাহলে অপারেটর দুইটা কি হবে, আলাদা, অপারেটর, তাই না? অপারেটর। তারপর হচ্ছে অপারেন্ট, বানানটা কি হচ্ছে জানি না ঠিক। তারপর আবার হচ্ছে অপারেটর, দ্বিতীয়টা এ, ওখানে দেওয়া আছে না? আচ্ছা, তাহলে সেম অবস্থায় পোস্ট মানে হচ্ছে পরে, তার মানে এখানে কি হবে, প্রথমে এগুলো অপারেটর, তাই না? অপারেটর, তারপর এটা হচ্ছে অপারেন্ট, তার মানে এখানে প্রথমে অপারেন্ট, তারপরে হচ্ছে অপারেটর। অপারেটর দেখেন বইয়ে কি আছে, সেম জিনিসগুলোই আছে, মানে আছে আছে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন। হ্যাঁ, এখন অপারেটর আর অপারেন্টের মধ্যে তফাৎটা দেখেন, এ প্লাস বি, এটা একটা অপারেটর, এটা একটা অপারেটর, এটা হচ্ছে অপারেন্ট। এখানে হচ্ছে এ বি প্লাস, আর এখানে হবে প্লাস এ বি। দেখেন তো এখন বইয়ের সাথে মিলছে কি?
মিলে? হ্যাঁ, দেখেন দেখেন, একটু দেখেন মিলে কিনা দেখেন। আবার বলতেছি, এ এ এ বিটা হচ্ছে, বোর্ডের দিকে দেখেন, একটু বোর্ডের দিকে দেখেন, এ এবং বি, এক্স এবং ওয়াই, 1 এবং 2, যাই হোক না কেন এগুলো হচ্ছে অপারেটর, এগুলো হচ্ছে অপারেটর। আর যেটা হচ্ছে আমাদের, যেটাকে হচ্ছে এডিশন অবস্থায়, যোগ বিয়োগ গুণ ভাগ মাল্টিপ্লিকেশন পাওয়ার তারপর ডিভিশন, এগুলো যদি কোনো বা কোনো যদি সাংকেতিক চিহ্ন থাকে সেগুলো হবে অপারেন্ট। বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে এটা এই রকম কোনো একটা সংখ্যা যদি থাকে এটাকে বলবো আমরা ইনফিক্স। এরকমভাবে কোনো কিছু যদি থাকে সেটা হচ্ছে কি ফিক্স, পোস্ট ফিক্স। এইভাবে যদি কোনো সংখ্যা হচ্ছে প্রিফিক্স। মানে এক কথায় যদি কোনো অপারেন্ট মিডিলে থাকে দুইটা অপারেন্টের মাঝখানে সেটা হবে ইনফিক্স। যদি কোনো অপারেন্ট যদি কোনো অপারেটরের শেষে থাকে সেটা হবে পোস্ট ফিক্স। আর যদি কোনো অপারেন্ট কোনো অপারেটরের সামনে থাকে সেটা হবে প্রিফিক্স। বুঝতে পারছেন? তাহলে ইনফিক্স, প্রিফিক্স এবং পোস্টফিক্সের সংজ্ঞা এবং উদাহরণ, এইটা নিয়ে কোনো সমস্যা আছে? আসে কি না সেটা বলেন। একটু রিডিং পড়ে নেন, একটু রিডিংটা পড়েন। অপারেন্ট, অপারেন্ট মানে হচ্ছে বললাম না মাধ্যম, মাধ্যম। যোগফল হতে পারে, গুণফল হতে পারে, ভাগফল হতে পারে, বিয়োগফল হতে পারে, হ্যাঁ পাওয়ার হতে পারে, পাওয়ার পাওয়ার এই যে রচনার দ্বারা পাওয়ার হতে পারে। হ্যাঁ হ্যাঁ বলেন। আমি কি বলছিলাম? আমি প্লাস, আরে এক কথা শেষ, সরি 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 সরি, এমন ভাবে ভুলটা হয়েছে। ও মাই গড, আমি কথা বলতেই ভুলে গেছি। না না না, সরি সরি, অপারেটর, অপারেটর হবে আপনার চলক, রিলেশন মেকার। সরি, আপনারা যারা অনলাইনে আছেন একটু আমার মিস্টেক প্লিজ। কারণ অপারেটরটা হচ্ছে চলক, অপারেটর হচ্ছে চলক আর অপারেন্ট হচ্ছে দুইটার মাধ্যম। ঠিক আছে, চেকার, তাই না? এগুলো হচ্ছে অপারেন্ট, অপারেন্ট অপারেন্ট হবে চলকগুলা। সরি সরি, এত বড় তো এটা তো ঠিক না। আমি কেন আজকে এরকম কাজ করলাম? এগুলো অপারেন্ট, অপারেটর, এটা অপারেন্ট আর এটা হচ্ছে অপারেটর। হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে। হুম হুম, এত বড় মিস্টেক করা তো ঠিক না। এবার বুঝতে পারছেন? এবার বুঝতে পারছেন? আমি আন্তরিকভাবে দুঃখিত, আসলে সবই ঠিক আছে, কথাটা একটু মিস্টেক হয়ে গেছে। হ্যাঁ, অপারেটর হচ্ছে ঘটক, যেটাকে বলি আমরা চলক মাধ্যম, সেটা হচ্ছে অপারেটর। আর অপারেন্ট হচ্ছে দুইটা আলাদা আলাদা বস্তু, অবজেক্ট। এক কথা শেষ, অবজেক্ট। অবজেক্টগুলো হচ্ছে আমাদের অপারেন্ট আর অপারেটর হচ্ছে আমাদের চলক। এখন বুঝতে পারছেন তো? এখন বুঝতে পারছেন তো? আমরা এখন প্রিফিক্স, পোস্টফিক্স এই তিনটা জিনিস সম্পর্কে তো বুঝলাম নাকি? কোনো সমস্যা হওয়ার কথা? হ্যাঁ 9-10 ছিল, প্রিফিক্স পোস্টফিক্স 9-10 ছিল, সায়েন্সের বিষয় আছে। বুঝতে, আপনারা বুঝছেন তো? আপনারা বুঝছেন? একটু মিস্টেক। ওকে, হ্যাঁ হ্যাঁ, পোস্ট ফিক্সড ওই সেম জিনিস, অপারেটর
না, অপারেন্ট অপারেন্ট তারপর অপারেটর, আর ইয়াতে হচ্ছে প্রিফিক্সে হচ্ছে অপারেটর অপারেন্ট অপারেন্ট। আপনারাও একটু সংযোজন করে নেবেন, হ্যাঁ, এখানে একটু কথার মিস্টেক। ওকে, তাহলে পোস্টফিক্স এবং প্রিফিক্স এগুলো দেখেন, এই যে টেবিলটাতে দেখেন পোস্টফিক্স এবং প্রিফিক্সের যে কাহিনীটা। ওকে, দেখেন আপনারা উদাহরণগুলো দেখে নেবেন, হ্যাঁ। এখন আমরা এটার একটা ম্যাথামেটিক্যাল টার্মে চলে যাই। আমরা এটার একটা ম্যাথামেটিক্যাল টার্মে চলে যাই, হ্যাঁ, তাহলে আপনারা ক্লিয়ার হবেন। কারণ ম্যাথ আসলেও আসতে পারে, বলা যাবে না, ম্যাথ আসলেও আসতে বেশি থাকে। আমি একটা ম্যাথ আমার ইয়াতে নোট করা আছে, আমি ওখানে দিইনি এখনো। যেমন এখানে একটা ম্যাথামেটিক্যাল টার্মে দিই, 3 প্লাস 9 ডিভিশন 3 মাইনাস 5, এটাতে থাকতে পারে এ মাল্টিপ্লিকেশন বি প্লাস সি বাই ডি, সেমটাই করে দিই এখানে, এ মাল্টিপ্লিকেশন বি প্লাস সি বাই ডি। এখন ওনারা বলতেছে যে এটা কি হয়ে গেল। যারা অনলাইনে আছেন তারা একটু, যারা অনলাইনে আছেন তারা, আমি ছবিটা আপনাদের পাবলিশ করে দেব, আপনারা দেখে নিন, হ্যাঁ। এই যে ক্লাস করার একটা সুবিধা দেখেন, আমরা কি করছি, আমরা এটাকে কি করবো, ইনফিক্সে, হ্যাঁ, পরিণত করবা। এখন দেখেন আমরা সবগুলোই কিন্তু ইনফিক্স অবস্থায় আছে, ইনফিক্স অবস্থায়, না না স্টার না, হ্যাঁ সেম হোক সেম হোক সেম হোক সেম হোক, সমস্যা নেই, সেম থাকতেই পারে। স্টার 3 না, এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন, গুণ, এগুলো হচ্ছে গুণ, ম্যাথামেটিক্যাল মানে এটা ইয়া প্রোগ্রামিংয়ের ভাষায় এটা হচ্ছে গুণ, মাল্টিপ্লিকেশন। ওকে, এখন দেখেন আমাদের এই যে এটাকে আমরা ক্যালকুলেশন করতে পারবো, কিন্তু ক্যালকুলেশন করতে গেলে আমাদের প্রসিডিওর মেনতে হবে, সিকোয়েন্স মেনে চলতে হবে। আমরা কিন্তু ম্যাথামেটিক্যাল টার্মে কি সিকোয়েন্স হাই এবং লো অনুসারে করছি। তাহলে হাই, সব থেকে হাই কি আমাদের সব থেকে বড় অবস্থায় গুণ থাকে যে কোনো জায়গায়, হ্যাঁ, অপারেন্ডের যে কোনো জায়গায় গুণ, তারপরে ভাগ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। এটা হচ্ছে সিকোয়েন্সিয়ালি। যদি ওইভাবে করা যায় কি ভেঙে যাবে, তাই না, কিন্তু এ জায়গায় আপনারা গুণটা দিয়ে কাজ করবেন, ঠিক আছে, আগে গুণটা নিয়ে কাজ করবেন। তাহলে তাহলে এটা যদি আমরা করি, কত হচ্ছে 6, একটা আছে আমাদের অলরেডি, একটা শেষ, প্লাস 9/3 5, সেকেন্ড স্টেপ 6, প্লাসটা কিন্তু ঠিক থাকবে, এখনও করব না, তাহলে এটা 3 5, ঠিক আছে। থার্ড স্টেপ, এখন আমরা যোগও করতে পারি বিয়োগও করতে, তবে যোগটা অ্যাপ্রিসিয়েট, তাই না, কত হচ্ছে 9/5, তাহলে আমাদের আনসার আসতেছে 4। এইভাবে যদি আমরা বলছে যে ইনফিক্সে ক্যালকুলেশন করেন, তাহলে পাবেন না কোনো ম্যাথামেটিক্যালটাকে যদি ইনফিক্সে, এখন বলে এটাকে কি প্রিফিক্সে পোস্ট ফিক্সে ক্যালকুলেশন করেন, পোস্ট ফিক্সে ক্যালকুলেশন করতে পারবেন না। এই দুইটা কি অপারেন্ট, তাহলে এটা হচ্ছে অপারেটর, এটা অপারেটর, এটা অপারেন্ট, এটা অপারেন্ট, এটা অপারেটর। এ অপারেটর, মাল্টিপ্লিকেশন অপারেন্ট, তার সরি অপারেন্ট এ, মাল্টিপ্লিকেশন অপারেটর বি, অপারেন্ট, তারপর প্লাস অপারেটর সি, অপারেন্ট, ডিভিশন অপারেটর ডি, অপারেন্ট। বুঝতে পারছেন আপনি? আপনারাও একটু মনোযোগ সহকারে দেখে নিন, হ্যাঁ। তাহলে এটাকে এখন আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে এইটার না, তাহলে আমাদের মাল্টিপ্লিকেশন চিহ্নটা কখন কোথায় আসবে, কি বলছে, অপারেটর অপারেন্ট অপারেন্ট এবং পোস্ট ফিক্স, মানে একদা আমাদের অপারেটর হবে শেষে, তাই না। তাহলে এ বি স্টার লেখা যায়, এটার কাজ শেষ, প্লাস
এটা ঠিক থাকবে। ঠিক থাকলো। এক স্টেপে সব কাজ করতে পারবেন না, পারবেন কি? সেকেন্ড স্টেপ a প্লাস বি মাল্টিপ্লিকেশন ঠিক থাকলো, প্লাস ঠিক থাকবে, থাকবে না? এখন এটার কাজ করতে হবে, সি এবং ডি ডিভিশন। তাহলে এটা একটা না, দুটো আলাদা আলাদা হইল না? আলাদা আলাদা হয়েছে। এখন এই দুইটার মধ্যে একটা চলক, এই পুরোটাই মিলে একটা অপারেন্ট, এই পুরোটাই মিলে একটা অপারেন্ট, কারণ অলরেডি ওদের কাজ করা আমাদের হয়ে গেছে। তাহলে আমরা এভাবে লিখতে পারি, লেখা যায়। চেক করেন, অপারেন্ট অপারেন্ট অপারেটর, অপারেন্ট অপারেন্ট অপারেটর। এটা পরিপূর্ণ একটা অপারেন্ট, এটা এক্স, এটা ওয়াই, অপারেটর। তাহলে সেম কাজটা করতে পারবেন, এটা করে দেখান, করে দেখান সূত্র অনুসারে করে দেখান স্যার, করে দেখান, নাহলে আমি করে দিচ্ছি, করে দেখান। এই ম্যাথ দিয়ে কিন্তু সব ধরনের ম্যাথ হবে। ইন্টারেস্টিং, আসলে ইন্টারেস্টিং, কিন্তু আমি যে এরকম একটা মুখ ফসকে এমন একটা কথা বের হয়ে গেছে, আসলে আন্তরিকভাবে দুঃখিত। আপনি একটু করেন, প্র্যাকটিস করেন, খাতা নিয়ে আসেন নি? খুব খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এইটার উপরে আপনারা যদি 3-4 মাস ক্লাস করেন না, তারপরও অনেক সময় লাগে কিন্তু এটাতে, কিন্তু আমরা সেটা 5-10 মিনিটে শেষ করে দিচ্ছি। আপনি এক্সারসাইজ করবেন, আপনারা সার্চ করে নেবেন, এই যে কতগুলো আছে দেখছেন, কতগুলো আছে, কত বড় বড়। এই জন্য আপনাদের দিয়েছি, আপনার এক্সারসাইজ করুন বাসায়, বাসায় করবেন। হুম 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 হুম, সুন্দর। ওকে, এখন আমাদের কিন্তু এখন আর একটা নোটেশনে চলে আসি। এই যে আমরা এই কাজগুলো যে করলাম, এর মাঝে কিন্তু আমাদের ওই যে ইনফিক্স পোস্টফিক্স বোঝার পর আমাদের এই যে চিহ্নগুলো নিয়ে কথা বলা লাগতো। এই যে বলছে গাণিতিক এক্সপ্রেশন পলিশ এবং রিভার্স পলিশ নোটেশন, মানে হচ্ছে রিভার্স কিভাবে করব এবং হচ্ছে আমরা কিভাবে করছি। এই যে দেখেন এখানে বলে দিছে হায়ার নোটেশন এবং জুম করব, এখানে বলে দিছে এই কথাটা, তখন আমরা যদি পড়তাম তাহলে আমাদের এত ঝামেলা হইতো না। বলছে পলিশ নোটেশনে গাণিতিক এক্সপ্রেশন বা অ্যারিথমেটিক এক্সপ্রেশন রাখা, মানে সম্মুখ ধারণার প্রয়োজন হলে গাণিতিক বা অ্যারিথমেটিক অপারেটর রাশিকে গাণিতিক এক্সপ্রেশন বলা হয়। দেখেন দেখেন এই দেখেন অপারেটর, এই কথাটা যদি তখন পড়তাম তাহলে আমাদের ঝামেলা হইতো না, প্রথমে এটা পড়া লাগতো যে অপারেটর হচ্ছে যোগ বিয়োগ। হুম হুম, একটু আসবেন না, পুরোটাই আসেন। আচ্ছা, আমি করে দিচ্ছি, আপনারা একটু মিলাই নেন তো ম্যাথটা। আমি করে দিচ্ছি, আপনারা একটু মিলাই নেন। হয়েছে আপনাদের এটা সলিউশন আসছে, এটাই সলিউশন, এটাই সলিউশন। ওকে, বোঝা পাইছেন তো নাকি? এরকম এখন যদি আপনাকে বলে, সাপোজ কথা প্লিজ, এখন যদি বলে এটা আপনার ম্যাথ ছিল, এটা আপনার অ্যান্সার, এখন আপনাকে অ্যান্সারটা দিয়ে যদি বলে এটাকে প্রিফিক্সে রূপান্তর করেন, না ইনফিক্সে রূপান্তর করেন, এটা কিন্তু প্রিফিক্স, এটাকে যদি আপনাকে ইনফিক্সে রূপান্তর করতে হয় ইনফিক্স। ওকে, এটাকে যদি পোস্ট ফিক্সে রূপান্তর করতে বলে ইনফিক্স করে তারপর পোস্ট ফিক্স আলাদা করে করতে হবে। ওকে, স্টেপ টু স্টেপ, যেমন বলবে তেমন মার্কিং করবে। বুঝতে পারছেন?
আপনি বুঝতে পারছেন? ওকে, এখন দেখেন এখানে রিডিং পড়া ছাড়া কিচ্ছু নাই। যে বলছে যে অপারেটর হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ, একমাত্র অ্যারিথমেটিক যে সংখ্যাগুলো সেগুলোকে আমরা অপারেটর বলবো, আর অপারেন্ট বলবো হচ্ছে আমাদের সংখ্যাগুলোকে। এই কথাটা যদি আমরা প্রথমে পড়তাম তাহলে এত গ্যাঞ্জাম হইতো না। ওকে, এখন বলছে যে সবগুলো একটা প্রিসিডিওর বা একটা প্রিসিডেন্স আছে, সেই অনুসারে আমাদের অপারেশন করতে হবে। কীভাবে করতে হবে? প্রিসিডেন্স অনুসারে, নিয়ম অনুসারে। কি অনুসারে? নিয়ম অনুসারে। বলছে যে সর্বোচ্চ ধাপ হচ্ছে কি, প্রথম সূচক অবস্থায় সর্বোচ্চ ধাপ, যেটাকে ওই যে অ্যারো চিহ্ন দিয়ে উপরে দেখা যাচ্ছে না, অ্যারো চিহ্ন, এটাকে বলা হচ্ছে পাওয়ার। এটাকে বলা হয় পাওয়ার বা বর্গ, স্কোয়ার। আমরা জানি এস স্কোয়ার দেখি না, এস স্কোয়ার, কিন্তু এটাকে যদি আমরা গাণিতিক টার্মে লিখি না তখন প্রোগ্রামিংয়ের ভাষায়, তখন এই চিহ্নটা আসবে। এইভাবে থাকে, এইভাবে থাকে, কিন্তু আমাদের গাণিতিক টার্ম অনুসারে, প্রোগ্রামিং টার্ম অনুসারে এটা। তাহলে সর্বোচ্চ পাওয়ার হবে এটা, তখন সর্বোচ্চ পাওয়ার ধরবো, তখন এটাকে নিয়ে কাজ করব। কাকে নিয়ে কাজ করব? এনাকে নিয়ে কাজ করব। তারপরে হচ্ছে মাল্টিপ্লিকেশন, তারপর হচ্ছে ডিভিশন, তারপর হচ্ছে অ্যাডিশন, তারপর হচ্ছে সাবট্রাকশন মানে হচ্ছে বিয়োগ। অ্যাডিশন মানে যোগ, সাবট্রাকশন মানে হচ্ছে বিয়োগ। ওকে, বুঝতে পারছেন? এখানে আর কিছু নেই। হায়ার প্রেসিডেন্স এবং লোয়ার প্রেসিডেন্স। হায়ার প্রেসিডেন্স মানে কি হচ্ছে? সর্বোচ্চটা। লোয়ার প্রেসিডেন্স হচ্ছে সর্বনিম্নটা। সর্বনিম্নের মধ্যে হচ্ছে মাল্টিপ্লিকেশন, তারপর হচ্ছে ডিভিশন, তারপর হচ্ছে অ্যাডিশন, তারপর হচ্ছে সাবট্রাকশন মানে বিয়োগ। গুণ, ভাগ, যোগ, বিয়োগ। প্রথমেরটা হচ্ছে পাওয়ার। ওকে, এটাই হচ্ছে পোলিশ নোটেশনের কাজ। ঠিক আছে, তাহলে পোলিশ নোটেশন কি? পোলিশ নোটেশন হচ্ছে দুইটা অপারেন্টকে একটা অপারেটর দ্বারা যদি আমরা সেটাকে ক্যালকুলেশন করতে পারি, সেটাই হচ্ছে আমাদের পোলিশ নোটেশন। ওকে, এই পোলিশ নোটেশনকে আবার তিন ভাগে বিভক্ত করা যায়: ইনফিক্স, পোস্টফিক্স আর হচ্ছে প্রিফিক্স। ওকে, বুঝতে পারছেন তো? এখন হচ্ছে আমাদের রিজার্ভ নোটেশন, এগুলো আপনারা রিডিং পড়লেই পড়ে নিতে পারবেন। আমাদের আর একটা পার্টে চলে যাই আমরা, সেটা হচ্ছে ইনফিক্স এক্সপ্রেশনকে পোস্টফিক্স এক্সপ্রেশনে রূপান্তর, এবং পোস্টফিক্স এক্সপ্রেশনকে ইনফিক্স এক্সপ্রেশন। আমরা করে ফেলছি অলরেডি, আমরা করে ফেলছি। আমাদের অলরেডি স্ট্যাক হ্যাজ গান, স্ট্যাক হ্যাজ গান, এটাই অ্যালগোরিদমটা। এটা ম্যাথ না, এটা দেখাইছে, এটা দেখাইছে। আপনারা বাসায় এইটা দেখবেন, নেক্সট দিনে কোনো সমস্যা দেখলে সেটা করে দেব। আমি একটু অ্যালগোরিদমটা বলে দিই। এই পিডিএফ, হ্যাঁ আজকে দিয়ে দেব। দেখেন অ্যালগোরিদমটা দেখে নেন একটু, যে অ্যালগোরিদমে কি বলছে, যে অ্যালগোরিদমে কিউ, ইনফিক্সটা হচ্ছে কিউ বা পোস্টফিক্সটা হচ্ছে পি। বলছে স্ট্রাকচার কোনো কিছু আমাদেরকে কি অবস্থায়, পুশ অবস্থায় রাখতে গেলে কিউ কি করতে হবে? ইনফিক্সে কিউ এ যুক্ত করতে হবে। তারপর কিউকে বাম থেকে ডান দিকে স্ক্যান করতে হচ্ছে না, বাম থেকে ডান দিকে, লেফট টু রাইট, লেফট টু রাইট, প্রসেসিংটা লেফট টু রাইট। তারপর এইভাবে স্টেপ টু স্টেপ আমাদের বন্ধনী থাকলে বন্ধনীর কাজ ইয়ে করতে একটার পর একটা, তারপর অপারেন্টের পর এইভাবে করতে করতে শেষে এসে আমাদের লুপ অনুসারে কিন্তু চলতেছে না, শেষে আমাদের কি হচ্ছে, অ্যালগোরিদমটাকে সমাপ্ত ঘোষণা করতে হচ্ছে। ওকে, অ্যালগোরিদম কিন্তু অ্যালগোরিদমের নিয়ম অনুসারে স্টেপে হবে। দেখেন একটা জিনিস লক্ষ্য রাখেন, এটা থেকে এটা গেলেন, তারপরে এটা গেলেন, তারপরে আবার এটা সার্চ করতেছেন না, ঘুরতেছেন না, কি এটা একটা হচ্ছে লুপিং সিস্টেম করতেছে না, এটা চক্র অনুসারে ঘুরতেছে না? হ্যাঁ, হ্যাঁ, এই চক্রটাকেই বলা হচ্ছে লুপিং সিস্টেম। বলছে দেখেন, যে বলছে এক স্টেপ টু স্টেপ, বলছে যে বন্ধনীর অপরিশোধিত করার পর সেটা পিক যুক্ত হবে না, সেটা কি হচ্ছে, যদি বলছে যে ইফ স্ট্রাকচার সমাপ্ত হয় তাহলে সেকেন্ড স্টেপে লুপও সমাপ্ত হবে, আর যদি স্ট্রাকচার সমাপ্ত না হয় তাহলে আবার সেই অনুসারে লুপিং ঘুরতেই থাকবে, আপনার ধারণা সেভাবে চলতেই থাকবে, আপনাকে সেভাবে ক্যালকুলেশন করতেই হবে। ওকে, চলে যাচ্ছেন যে, বুঝতে পারছেন? তাহলে আমাদের স্ট্যাক শেষ। আপনারা সিলেবাসটা বের করেন, দেখেন কয়টা লেকচার হলো।
অনেক পড়াশোনা করাইছি, কিন্তু অনেক হিউজ পড়াশোনা করাইছি, পড়তে হবে। খুব আশাবাদী ছিলাম আপনাকে নিয়ে। দেখেন ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম, এই যে স্ট্রাকচার শেষ করে দিছি। দেখেন এই যে পলিশ নোটেশন, এক্সপ্রেশন উইথ পলিশ নোটেশন, এক্সপ্রেশন শেষ। শেষ। কটা লেকচার? কয় নম্বর লেকচার? 3টা পিরিয়ড, 3 দিনের লেকচার শেষ করে দিলাম। এটা 10 নম্বর পেজ। এর পরের দিন আমরা কিউ শেষ করব। আমাদের শেষ করতে হবে, কিন্তু অনেক অনেক পড়া বাকি, অনেক, হ্যাঁ অনেক পড়া। আপনারা সময় দিলে হয়ে যাবে। আর ডাটা স্ট্রাকচার সম্ভব, শেষ করে দিব কালকে। কালকে আরও বেশি পড়াবো। নেক্সট দিনে অ্যারেও পড়াবো, মানে কিউও পড়াবো, আবার লিঙ্ক লিস্টও পড়াবো। তারপর একদিন ট্রি পড়াবো, ট্রি এবং সার্চিং অপারেশন, এগুলো ফাস্ট হবে। কিন্তু এই যে শর্টিং অপারেশনটা হার্ড আছে, এটা সময় লাগবে। হয়ে যাবে পরীক্ষার আগে, কিন্তু আপনারা একটু সময় নেন। এই কম্পিউটার ফান্ডামেন্টালের 2টা লেকচার বাকি আছে, তো 2টা লেকচার একটু সময় লাগবে। এই প্রোগ্রামিং আজকে পাইথনে পিডিএফ পড়াবো। একটু পিডিএফে একটু সমস্যা হবে, পিডিএফ এখনো পড়া হয়নি, তো পাইথন বইটা হাতে পাইনি।